অর্ণব এবং সায়ন্তন দুই ভাই ছিল, আর তাদের দুজনের পরিবারে স্ত্রী এবং দুটি করে ছেলে মেয়ে ছিল। অর্ণব একদিকে সরকারি চাকরি করত, অন্যদিকে সায়ন্তন এক ফ্যাক্টরিতে কাজ করত। অর্ণব চাকরি করত বলে তার স্ত্রী অদিতি এবং তার ছেলে মেয়েদের অহংকারে মাটিতে পা পড়ত না। অন্যদিকে ছোট বউ স্নেহার দুই ছেলে মেয়ে অত্যন্ত ভদ্রসভ্য ছিল। এই তুমি আমার জায়গায় এসে বসেছো কেন? যাও যাও ওঠো, এই বিন ব্যাগটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে, আমি এখানে বসবো, তুমি তোমার চেয়ারে গিয়ে বসো। ভালো জিনিস দেখলেই শুধু তোমার নিতে ইচ্ছে করে, তাই না? কিভাবে কথা বলছিস মিলি? তোর বাবা তো আমারও ছেলে হয়। আমি একটু এই চেয়ারটাই বসে পড়েছি, তাতে কি হয়েছে? আরো তো অনেক চেয়ার আছে, তুই অন্য চেয়ারে গিয়ে বসে পড়। আমার পায়ে এত ব্যথা, আমি একবার বসে পড়লে আর উঠতে পারি না রে। তুমি পাঠাতে পারবে না তো কি হয়েছে, আমি তোমাকে ঠেলে তুলে দিচ্ছি। বাবা আমাদের জন্য সুন্দর বিন ব্যাগ কিনে দিয়েছে, তোমার জন্য নয়। এই বলে রিক শুভ্রা দেবীকে হাত ধরে জোর করে তুলে দেয়, কিন্তু এতে করে শুভ্রা দেবীর পায়ে আঘাত লাগে। তবুও রিক কিংবা মিলির কিছু যায় আসে না। তারা দুজনে দিব্যি বিন ব্যাগে বসে বসে টিভি দেখতে থাকে, যা দেখে শুভ্রা দেবীর খুবই খারাপ লাগে। এমন সময় স্নেহার ছেলে সৌম্য ব্যাপারটা দেখতে পায়, তাই সে তখনই ঠাম্মির হয়ে কথা বলতে চলে আসে। এই তোরে ঠাকুমাকে এরকম করলি কেন? ঠাকুমা তো বয়স্ক মানুষ, তোদের চেয়ারে না হয়ে একটু বসেই পড়েছে, এইরকম ভাবে অপমান করার কি আছে? দাঁড়াও ঠাম্মা, আমি এখনই তোমাকে আমাদের চেয়ারটা এনে দিচ্ছি। অমৃতা যা একটা চেয়ার নিয়ে আই। হ্যাঁ তাই কর, এমনি তো ঠাম্মার বয়স হয়ে গেছে, ওনারা তো ভালো চেয়ারে বসে থেকে কি হবে বলতো? তোদের ঘরের প্লাস্টিকের চেয়ারে ঠাকুমার জন্য উপযুক্ত, অত ভারী শরীর নিয়ে আমার বিন ব্যাগে বসে আমার বিন ব্যাগটা একেবারে দুমড়ে দিল। এই শুনে সৌম্য আর কিছু বলে না। অন্যদিকে অমৃতা নিজেদের ঘর থেকে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এসে ঠাম্মিকে তাতে বসতে বলে। শুভ্রা দেবী এমন সময় তার দুই ছেলের ছেলে মেয়েদের মধ্যে সংস্কারের পার্থক্য দেখে আশ্চর্য হয়। তার উপর অদিতি চোখের সামনে সমস্ত কিছু ঘটতে দেখলেও সে নিজের ছেলে মেয়েকে কোনো কথা বলে না। বড় বৌমা, তোমার ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছ, কিন্তু সামান্যতম মানুষের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু দিতে পারোনি। আর আমার ছোট ছেলের ছেলে মেয়েদেরকে দেখো, ওরা কতটা সংস্কারী আর ভদ্র। এই যে শুনুন, একদম আমার ছেলে মেয়েদের সঙ্গে ওই গরিবদের তুলনা করবেন না। আমার ছেলে মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তাই আমার যেমন ইচ্ছা হবে আমি সেরকম ভাবে আমার ছেলে মেয়েদেরকে সংস্কার দেব, আপনার কথা অনুযায়ী নয়, বুঝেছেন? এই শুনে শুভ্রা দেবী একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে বিকাল হয়ে আসে। মা ও মা, আমার পিৎজা আর বার্গার খেতে খুব ইচ্ছে করছে। বাড়িতে এরকম শুধু চিকেন মাটন খেয়ে আমি বোর হয়ে যাচ্ছি। আমার এখন মনে হয় শুধু আমি বিদেশি খাবার দাবার খাবো, তুমি আমাকে কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, তুই যা খাবি অনলাইনে আমার জন্য একেবারে অর্ডার করে দে, তাহলে আমি আর রাত্রিবেলা কিছু রান্না করব না, ওই পিৎজা আর বার্গারই খেয়ে নেব। বেশি করে অর্ডার করবি, তা না হলে আবার কম পড়ে যাবে। 30 মিনিটের মধ্যেই অদিতির কাছে পিৎজা এবং পাস্তা ডেলিভারি হয়ে যায়। রিক এবং মিলি দুই ভাই বোনে পিৎজা এবং পাস্তা পেয়ে খুবই খুশি হয়। তারা সেই পিৎজা এবং বার্গারগুলো খেতে যাবে এমন সময় তাদের দরজায় নক পড়ে। তারা দরজা খুলে সৌম্য এবং অমৃতাকে দেখতে পায়। মা আমাদের জন্য মিক্স চাউমিন বানিয়েছিল, তাই মা আমাদেরকে এই চাউমিনটা তোমাদেরকে দিতে বললো। আমার মা খুব ভালো মিক্স চাউমিন বানায়, তোমাদের আরো লাগলে আবার জানিও। সৌম্যর কথা শুনে রিক এবং মিলি নাক সিটকায়, কারণ তারা রেস্টুরেন্টের দামি দামি মিক্স চাউমিন খেয়ে অভ্যস্ত। যেই আমাদের পিৎজাটা ডেলিভারি দিয়ে গেছে অমনি তোরা দেখে ফেলেছিস, তাই তো? আর সেই জন্যই তোরা আমাদের খাবার খাওয়ার জন্য তোদের ওই বাজে নুডলস নিয়ে আমাদেরকে দিতে এসেছিস। এই তোদের এই মিক্স চাউমিন আমরা খাবো না, বুঝেছিস? বুঝতে পারছিস না, যাতে ওরা আমাদেরকে ওদের বাজে মিক্স চাউমিন দেয় আর আমরা ওদেরকে পিৎজা খেতে দিই, সেটা কিন্তু আমরা করব না। এই যে যেখান থেকে মিক্স চাউমিন নিয়ে এসেছো সেখানেই চলে যাও, এই খাবার খেলে আমাদের পেট খারাপ করবে বাবা। এই কথা শুনে সৌম্য এবং অমৃতার খুবই খারাপ লাগে। অন্যদিকে মিলি এবং রিক দুজনে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, যার ফলে সৌম্য এবং অমৃতা দুজনে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু মিলি এবং রিক সবসময় তাদের ভাই বোন সৌম্য এবং অমৃতার সঙ্গে সবসময় বাজে আচরণ করে থাকে। এমনই একদিন শহরের সব থেকে বড় কোচিং সেন্টারে অমৃতা এবং সৌম্যকে দেখতে পেয়ে মিলি এবং রিক দুই ভাই বোন ভীষণই অবাক হয়।
মা দেখো, ওই ভিখারিগুলো আমাদের পেছন পেছন কোচিং সেন্টার পর্যন্ত চলে এসেছে। আমাদের মতো প্রাইভেট স্কুলে পড়ার তো টাকা জোগাড় করতে পারবে না, তাই আমাদের মতো কোচিং সেন্টারে পড়ার চেষ্টা করছে। এই জন্যই তো আমি তোদেরকে বারবার তোদের কাকার ছেলে মেয়েদের থেকে দূরে থাকতে বলি। আসলে ওরা সব সময় তোদেরকে নকল করতে চায়, আমাদের থেকে সুযোগ সুবিধা নেবে বলে। গরিবদের সঙ্গে একদম বন্ধুত্ব করতে নেই। এবং চুইংগাম চিবাতে চিবাতে কোচিং সেন্টারে প্রবেশ করে। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে সৌমি এবং অমৃতাকে সবাই আগে থেকেই চেনে, কারণ সৌমি এবং অমৃতার বুদ্ধিমত্তা দেখেই কোচিং সেন্টারের স্যার ম্যাডামরাই তাদেরকে সেখানে পড়তে আসার কথা বলে। এই যে সবাই চিনে রাখো, এই হচ্ছে সৌম্য আর অমৃতা। এরা দুই ভাই বোন কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট। তোমাদের যার যার যা নোটসের দরকার পড়বে তোমরা কিন্তু সৌম্য আর অমৃতার থেকে চেয়ে নেবে, বুঝেছো? ওদের থেকে যদি সবাইকে নোটস চাইতে হয় তাহলে আমাদেরকে পয়সা দিচ্ছিস কেন? এই যে শুনুন, আপনাকে প্রত্যেক মাসে আমার বাবা কিন্তু 30,000 টাকা করে দেয়, তাই আপনার তো আমাদের খাতে নোটস লিখে দেওয়ার কথা। এরকম কথা শুনে অঞ্জন স্যার ভীষণই রেগে যায়। মানে কি বলতে চাইছো? তুমি একা নয়, এখানে 30,000 টাকা করে দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়েই পড়তে আসে। তুমি একা এখানে পড়াশোনা করো না, নেহাত তোমার বাবা মায়ের রিকোয়েস্টের জন্য তোমাকে এখানে রাখা হয়েছে। আপনার কপাল ভালো যে আমরা এখানে পড়তে আসি। আপনি এই দুটো ভিখারিকে নিয়ে যা মাতামাতি শুরু করেছেন, ওরা নিশ্চয়ই আপনাকে 30,000 টাকা প্রত্যেক মাসে গুনে গুনে দেয় না, দেবেই বা কোথা থেকে? ওরা তো ভিখারি। এভাবে মিলি এবং রিকি দুই ভাই বোন মিলে সৌমি এবং অমৃতাকে অপমান করতে থাকে, যা দেখে সৌমি এবং অমৃতার খুবই খারাপ লাগে। আর তারা ব্যাগপত্র নিয়ে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে। সরি স্যার, আমাদের জন্য আপনাকে এভাবে অপমানিত হতে হচ্ছে। আমরা এখানে পড়তে আসবো না। আসলে আমরা একদমই জানতাম না যে এখানে আমাদের জ্যাঠতুতো ভাই বোনরা পড়তে আসে। এই বলে সৌমি এবং অমৃতা সেখান থেকে চলে যায়। এমন সময় অঞ্জন স্যার একই বাড়ির ছেলে মেয়েদের মধ্যে এতটা পার্থক্য দেখে ভীষণই অবাক হয়। দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। এরই মধ্যে স্নেহা বাজার করতে এসে তার ছেলে মেয়েদেরকে বাজারে দেখতে পায়। আরে, তোদের এত তাড়াতাড়ি কোচিং শেষ হয়ে গেল? বল, কেমন পড়াশোনা করলি? অঞ্জন স্যার খুব ভালো তো? তোরা অনেক বুদ্ধিমান বলে উনি কিন্তু তোদেরকে ওই কোচিং সেন্টারে স্পেশাল সিট দিয়েছেন। না মা, আমরা আর ওই কোচিং সেন্টারে পড়বো না। তুমি জানো মিলি আর রিক আমাদের কত বাজেভাবে অপমান করেছে? ওখানে পড়তে গিয়ে আর লাভ নেই। আমাদের যদি বুদ্ধি থাকে তাহলে আমরা বাড়িতেই পড়াশোনা করে পরীক্ষায় পাশ করতে পারবো। ছেলে মেয়েদের মুখে এরকম কথা শুনে স্নেহারও খুবই খারাপ লাগে, তাই স্নেহা মন খারাপ করে ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে এমন সময় অদিতির কাছে একটা ফোন আসে। ফোন ধরার পর অদিতি যা শোনে তাতে তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। মানে, আপনারা কি বলছেন? আমার ছেলে মেয়েকে আমি অলিম্পিকে পাঠাবো, তাই তো আপনাদের কোচিং সেন্টারে পড়াশোনা করাচ্ছি। কিন্তু আপনারা হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের কোচিং সেন্টার থেকে আমার ছেলে মেয়েদেরকে বার করে দিতে চাইছেন? অদিতি অনেক কাকুতি মিনতি করলেও সেই কোচিং সেন্টার থেকে রিক এবং মিলিকে রাস্টিকেট করে দেওয়া হয়, যার ফলে অদিতি তার ছেলে মেয়ের উপর ভীষণই রেগে যায়। তার উপর রিক এবং মিলি দুজনের মধ্যে কেউই পড়াশোনাতে ভালো ছিল না। তারা নামেই শুধু প্রাইভেট স্কুলে পড়াশোনা করত। হতচ্ছাড়াগুলো, তোরা কি এমন কাণ্ড কারখানা করেছিস? দিন রাত তোদের পেছনে টাকা ঢেলে আমি এই ফল পাচ্ছি। তোদের বাবা যদি শোনে তোদেরকে কোচিং সেন্টার থেকে বার করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তোদের খবর আছে। এমনিতেও স্কুলে তো ফেল করে বসে আছিস, বারবার রিভিশন ক্লাস করতে হয়। আমার মনে হয় না এবারও তোরা পাশ করতে পারবি। আরে মা, তুমি থামো তো। বাবার টাকা থাকলে এই দুনিয়াতে আর কিচ্ছু লাগে না। বাবার টাকা দিয়ে সব হয়ে যায়, বুঝতে পেরেছো? তুমি এত ভাবনা চিন্তা করো না, ও আমরা ঠিকই নিজের মতো সবকিছু করে নিতে পারবো। ছেলে মেয়েদের মুখে এরকম কথা শুনে অদিতি আরো বেশি চিন্তায় পড়ে। শুধু তাই নয়, একদিন অদিতি রিকের ঘর পরিষ্কার করতে গিয়ে মদের বোতল এবং অ্যাশট্রে খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পারে রিক তার বাবার টাকা উড়িয়ে মদ্যপান করে এবং সিগারেট খায় এবং সারাদিন বখাটে ছেলেদের সঙ্গে বাইকে করে ঘুরে বেড়ায়। এমনকি এখন পাড়া প্রতিবেশীরাও রিকের নামে আজেবাজে কথা বলে। ও মিলির মা, তুমি তো তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এমন গর্ব করে কথা বলতে যেন তোমার ছেলে মেয়েদের থেকে ভালো কোনো ছেলে মেয়ে হতেই পারে না। কিন্তু তোমার ছেলেকে দেখলাম মাঠে বসে বসে মদ খাচ্ছে, আর মেয়েটাও তো দিনরাত একটা বখাটে ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এই যে শুনুন, আমার ছেলে মেয়ের নামে একদম বাজে কথা বলবেন না। আমার ছেলে মেয়ে খুব ভালো। আমার ছেলে হয়তো বন্ধুদের সঙ্গে বসেছিল, আপনি মিথ্যা কথা বলছেন। অদিতি খুব ভালো করেই জানে তার প্রতিবেশী একেবারে সত্যি কথা বলছে, কিন্তু সে নিজে মুখে কিছুই স্বীকার করতে চায় না। অন্যদিকে সেদিন রিক এবং মিলি বাড়িতে ফিরে এসে তাদের মায়ের আলমারি একেবারে তছনছ করে কিছু একটা খোঁজার চেষ্টা করে।
এই তোরা দুজনে করছিসটা কি? আমার আলমারিতে হাত দিয়েছিস কেন? কি দরকার? মা, আমার টাকা লাগবে। আমার মদ না খেলে একটু ভালো লাগছে না। তোমাদের কাছে যা ক্যাশ আছে আমাকে দিয়ে দাও। মা, তোমার গহনাগুলো তো আমার পাওয়ার কথা। তুমি আমাকে গহনাগুলো এখনো দাওনি কেন বলো তো? আমার তো বিয়ের বয়স হয়ে গেছে। আমি এখন বিয়ে করব, গহনা পরবো। গহনাগুলো আমাকে দাও। এই শুনে অদিতি ভীষণই রেগে যায় আর তার ছেলে মেয়েকে ঠাসিয়ে চড় মারে। অদিতি বুঝতে পারে সে প্রশ্রয় দিয়ে তার ছেলে মেয়েকে একেবারে বাদরে পরিণত করেছে। কিন্তু মিলি এবং রিকি চড় খাওয়ার পরেও চুপ করে থাকে না। তারা তাদের মায়ের মুখে মুখে তর্ক করে। তারা নিজেদের মায়ের গায়ে হাত তোলার জন্য এগিয়ে যায়। এমন সময় সৌম্য এবং অমৃতা এসে তাদেরকে আটকায়। এই, তোরা তোর মায়ের সাথে এরকম ব্যবহার করছিস? তোরা নিজেদের মায়ের গায়ে হাত তুলবি? জীবনে এরকম শিক্ষা পেয়েছিস? ঠিক এমন সময় অর্ণব বাড়িতে আসে। সমস্ত ঘটনা জানতে পেরে অর্ণব তার ছেলে মেয়েকে ভীষণই শাসন বারণ করে। কিন্তু এসব ঘটনার ফলে অদিতি নিজের ভুল বুঝতে পারে। স্নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি। সারা জীবন তোমাকে আর তোমার ছেলে মেয়েদেরকে অপমান করে এসে আজকে তো আমি নিজের ছেলে মেয়ের কাছে অপমানিত হলাম। আমার ছেলে মেয়ে আমার মান সম্মান কিছুই রাখলো না। কেঁদো না দিদি, আমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে বলে কি আছে? আমার ছেলে মেয়েও তো তোমারই ছেলে মেয়ে। আজকে আমাদের ছেলে মেয়ে আমেরিকাতে স্কলারশিপ পেয়েছে। নাও, মিষ্টি মুখ করো। শিলা তার স্বামী রতনের সঙ্গে বুবাসপুর নামক এক গ্রামে বসবাস করে। শিলাকে দেখতে অসম্ভব কালো হওয়ায় সে ঘর থেকে বেরোতেই লজ্জা পায়। সে সবসময় নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। রতন তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসা সত্ত্বেও শিলা নিজের রূপ রং নিয়ে অত্যন্ত হীনমন্যতায় ভোগে। একদিন, কি হলো শিলা, তুমি এখনো তৈরি হওনি? তোমার দুই বোন তো আমাদের জন্মদিনে নিমন্ত্রণ করেছে। আমাদেরকে নিমন্ত্রণ রাখতে তো যেতেই হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না না, আমি যাব না। তুমি গিয়ে ওদের উপহার দিয়ে নিমন্ত্রণ রক্ষা করে এসো। আমাকে ক্ষমা করো। আমি ওখানে গেলেই সবাই আমার রূপ রং নিয়ে চর্চা করবে। তোমার স্বামী তোমার সাথে যাচ্ছে যখন তুমি এত ভয় পাচ্ছ কেন? যাও, তাড়াতাড়ি একটা সুন্দর শাড়ি পরে তৈরি হয়ে নাও তো। শিলা রতনের কথা মতো দুই বোনের জন্মদিনে যাওয়ার জন্য শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে নেয়। রতন ও শিলা দুজনে মিলে শিলার দুই বোন রানী ও মিমির জন্মদিনে সব বড়লোক আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব উপস্থিত ছিল। সকলের মধ্যে শিলা ও রতনকে ভীষণ বেমানান লাগে। দুজনে মিলে রানী ও মিমির কাছে যায়। বোন, তোদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোরা খুব ভালো থাক, সুখে সংসার কর। এইভাবেই যাতে তোদের দুজনের প্রতিপত্তি বজায় থাকে। শিলার কথা শুনে রানী ও মিমি খুবই অপ্রস্তুত হয়ে পড়ে। এই শিলা, তুই সবার সামনে আমাদেরকে বোন বলে পরিচয় দিচ্ছিস কেন রে? নিজেকে দেখ আর আমাদেরকে দেখ। আমরা কত স্টাইলিশ, সুন্দরী, আর তোকে দেখ পুরো বিড়ালের পটির মতো দেখতে। হ্যাঁ রানী, তুই ঠিক বলেছিস। এমন কালো গায়ের রং, তার উপর আবার ডিপ গোলাপি রঙের শাড়ি পরেছে। কি জঘন্য দেখতে লাগছে। নিজেকে মনে হয় আয়নাতেও দেখেনি। নিমন্ত্রণ পেয়ে মুখ উঁচিয়ে বরকে নিয়ে চলে এসেছে। ক্লাসলেস মানুষজন। বোন, তোরা এমন করে বলছিস কেন? তোরাই তো আমাদের নিমন্ত্রণ করেছিস, তাই জন্যই তো আমরা এসেছি। আর তাছাড়া আমি তো কিছু ভুল বলিনি বল। তোরা তো আমার বোন। আমি তোদের দুজনের জন্য সুন্দর উপহারও এনেছি। শিলা তার দুই বোনকে দুটো শাড়ি উপহার দেয়। কম দামি দুটো শাড়ি উপহার পেয়ে রানী ও মিমি জোরে জোরে হেসে ওঠে। তারা আবার শিলাকে সকলের সামনে অপমান করতে শুরু করে। এত অপমান শুনে শিলার চোখে জল চলে আসে। সে কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারে না। সবাইকে আমি কিছু কথা বলতে চাই, যদিও আমার কথাটা বলতে লজ্জা করছে, তবুও বলছি। এই কালো মেয়েটা হলো আমাদের দুইজনের বড় দিদি। আর আপনারা দেখুন, এই কেলুয়াটা আমাদের দুইজনের জন্য ফুটপাতে শাড়ি কিনে এনেছে। এ একবারও ভাবলো না যে এসব শাড়ি আমাদের বাড়ির চাকররাও পরে না। নিজের মতো আমাদেরকেও গরিব ভেবেছে। ইলিটারেট। এই বলে রানী ও মিমি টান মেরে শাড়িটা মাটিতে ফেলে দেয়। এই দেখে শিলা ও রতন খুবই কষ্ট পায়। শিলা চোখের জলে সব ঝাপসা হতে থাকে। সে নিজের ছোটবেলার কথা মনে করতে শুরু করে। ছোটবেলায় শিলার মা টুনি দেবী মারা যাওয়ার পর তার বাবা বিমল বাবু সাথীকে দ্বিতীয় বিয়ে করে ঘরে নিয়ে আসে।
সাথী, তুমি কিন্তু আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে স্নেহ করবে। ওর গায়ের রং কালো হতে পারে, কিন্তু ও খুব ভালো মেয়ে, খুব সহজ সরল। তুমি ওকে ভালোবেসো, কেমন? আমার বয়ে গেছে ওকে ভালোবাসতে। কি বিচ্ছিরি দেখতে। আমাকে দেখো, পুরো মাখনের মতো গায়ের রং, আর ওকে দেখো পুরো কয়লা পোড়া কালো। ওকে আমার একেবারেই নিজের মেয়ে বলে ভাবতে ইচ্ছা করে না। সাথীর কথা শুনে শিলা খুবই কষ্ট পায়। এভাবে দেখতে দেখতে অনেক মাস কেটে যায়। একদিন বিমল সাথীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সাথী সুন্দর ফুটফুটে দুটি কন্যা সন্তানের জন্ম দেয়। উফ, আমার কি শান্তি লাগছে। আমার দুই মেয়ে আমার মতো সুন্দরী রূপসী হয়েছে। খুব ভালো লাগছে। পুরো ঘর আলোকিত হয়ে উঠেছে। আমি ওই অমাবস্যার চাঁদকে আমার সুন্দরী মেয়ের জীবনে গ্রহণ লাগাতে দেব না। মিমি, রানী ও শিলা তিন বোনে একসঙ্গে বড় হতে শুরু করে। কিন্তু নিজের মায়ের এমন দ্বিচারিতা দেখে মিমি ও রানীও সবসময় তাদের দিদি শিলাকে অপমান করা শুরু করে। তারা শিলাকে চাকরের মতো খাটাতে থাকে। একদিন সাথীর এক দুঃসম্পর্কের কাকাবাবু অমল তাদের বাড়িতে আসে। সাথী, আমার কাছে রতন নামে একটা পাত্রের সন্ধান আছে। তুই চাইলে তোর এক মেয়ের সাথে রতনের বিয়ে দিতে পারিস, কিন্তু সমস্যা একটাই। কিসের সমস্যা কাকাবাবু? ছেলেটা খুবই গরিব, ভালো কিছু টাকা কামাতে পারে না, ছোট্ট ভাঙাচোরা বাড়িতে থাকে, কিন্তু সৎ ছেলে, কোনো নেশা ভাঙ নেই। আমি ওই বেকারের সঙ্গে আমার দুই মেয়ের মধ্যে কারোরই বিয়ে দেব না। বরং ওই কেলুয়া শিলাকে ওই রতনের ঘাড়ে ঝুলিয়ে দেব। কারণ ওই রকম কালো মেয়ে আমার ঘরে বসে থাকলে কেউ আমার দুই মেয়েকে বিয়ে করতে চাইবে না। তাই শিলাকে আগে ঘাট থেকে নামাতে হবে। সাথে শিলার সাথে রতনের বিয়ে ঠিক করে ফেলে। সে সকলকে শিলার সঙ্গে রতনকে বিয়ে দেওয়ার কথা জানায়। শিলা তার সৎ মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, কিন্তু রানী ও মিমি তার মায়ের এমন ভালো মানুষই দেখে অবাক হয়। মা, তুমি আবার ওই কেলিকে নিয়ে এত চিন্তা করা কবে থেকে শুরু করলে? আমাদের দুই বোনের বিয়ের কথা চিন্তা না করে তুমি ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। আমি বড় লোক ছেলে দেখে তোদের দুই বোনের বিয়ে দেব, তাই আগে ওই অপয়া মেয়েটাকে তাড়াচ্ছি, বুঝলি? এভাবে কিছুদিন কেটে যায়। শিলা ও রতনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর রতন শিলাকে নিয়ে তার ভাঙা বাড়িতে গিয়ে ওঠে। রতনের বাড়ি খুব পুরানো প্রকৃতির ছিল। ঘরের চাল ফুটো ছিল, দেওয়াল থেকে চুন খসে খসে পড়তো। শিলা কোনো রকম অভিযোগ ছাড়াই রতনের অবস্থা মেনে নেয়। অন্যদিকে, এই দেখ রানী, মিমি, আমি তোদের জন্য দুটো বড় লোকের ছেলে পছন্দ করেছি। এই দুজনের সাথেই আমি তোদের বিয়ে দেব। একজনের শাড়ির ব্যবসা আর একজনের ওষুধের। টাকার উপর শুয়ে থাকবি তোরা দুজনে। ইস, টাকার জন্য এই লালু ভুলুকে বিয়ে করতে হবে? আমি ভেবেছিলাম আমাদের বস সিনেমার হিরোর মতো হ্যান্ডসাম হবে, কিন্তু শেষ পর্যন্ত এই লেবন জুসগুলো কপালে জুটবে। ঠিক বলেছিস রানী, এদেরকে আমি বিয়ে করব না। শোন, তোদেরকে আমি এদের সঙ্গেই বিয়ে দেব। যখন টাকার সুখ পাবি দেখবি সব ভালো লাগবে তখন। কয়েকদিনের মধ্যেই প্রিয় ও শিবা রানী ও মিমির সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা করতে তাদের বাড়িতে আসে। বাবা, আমার দুই মেয়ে কিন্তু খুব অভিমানী। ওরা ভীষণ শৌখিন। তোমরা আমার দুই মেয়ের মনের সব আশা পূরণ করো। কিছুদিন পর ধুমধাম করে প্রিয়র সঙ্গে রানীর এবং শিবার সঙ্গে মিমির বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই বোনের টাকার অহংকারে চালচলন সমস্ত কিছু পাল্টে যায়। তারা একদিন শিলাকে ছোট করার জন্য তার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। শিলা সেই সময় তার নিজের বাড়ির উঠান মোছামুছি করছিল। সেই সময় একটি বড় সাদা গাড়ি তাদের ঘরের সামনে এসে দাঁড়ায়। শিলা অত বড় গাড়ি দেখে একটু চিন্তায় পড়ে যায়। সেই গাড়ি থেকে রানী এবং মিমি দুই বোন দামি দামি ড্রেস পরে নেমে আসে। রানী, মিমি, তোরা এখানে? আমি তোদেরকে দেখে খুব খুশি হয়েছি। আয় আয়, তোরা ঘরে আয়। তোর মনে হচ্ছে আমরা এই ভিখারিখানায় উঠতে যাব? আমরা দুজনে এখন অনেক বড় পরিবারের বউ। তোর মতো ভিখারি বাড়ির বউ নই, বুঝলি? সামনে আমার জন্মদিন, তাই তোকে আর তোর বরকে নিমন্ত্রণ পত্র দিতে এসেছি। পারলে চাস, এই নে কার্ড। দেখিস, কার্ডটারও কিন্তু অনেক দাম, সাবধানে খুলিস। আমি তোদের বড় দিদি হই, তাই আমার আশীর্বাদ সবসময় তোদের সাথেই থাকবে। আমি যাই আর না যাই, তোরা খুব ভালো থাকিস রে। রানী ও মিমি শিলার বাড়ি থেকে আবার গাড়িতে উঠে পড়ে এবং শিলার মুখের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে যায়।
শিলা ও রতন দুই বোনের জন্মদিনের অনুষ্ঠানে গেলে অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এখানে সব শেষ হয় না। প্রিয় ও শিবা তাদের বউদের ব্যবহার দেখে খুবই অসন্তুষ্ট হয়ে ওঠে। এ কি, তোমাদের দুজনের এত খারাপ ব্যবহার? আমরা ভেবেছিলাম তোমরা খুব ভালো মনের মানুষ, কিন্তু না, নিজের দিদিকে তোমরা গায়ের রং নিয়ে এত অপমান করলে। ছি! আমি তোমার মতো বাজে বোনের মেয়ের সাথে সংসার করব না মিমি। রং রূপ সবই ঈশ্বরের দান। আর তোমরা তোমার দিদির কালো রঙের জন্য এত কথা শোনালে, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে এসো। নিজের স্বামীদের কথা শুনে রানী ও মিমি লজ্জায় পড়ে যায়। তারা দৌড়ে শিলার কাছে যায়। দিদি, এই দিদি, শিলা দিদি। শিলা সেই সময় রাস্তা পার হচ্ছিল। নিজের বোনেদের ডাক শুনি সে অন্যমনস্কভাবে তাদের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে একটি গাড়ি শিলাকে ধাক্কা মারে। শিলা অসম্ভব আর্তনাদ করে রাস্তায় লুটিয়ে পড়ে। চারিদিক রক্তে ভিজে যায়। এই দৃশ্য দেখে রতন, রানী ও মিমি নিজেদেরকে ঠিক রাখতে পারে না। সকলে মিলে সঙ্গে সঙ্গে শিলাকে হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করে। ডাক্তারবাবু শিলার অপারেশন করলেও তাকে বাঁচানোর কোনো রকমের আশ্বাস দিতে পারে না। আপনারা এইভাবে কান্নাকাটি করবেন না। আমি আমার মতো করে চেষ্টা করছি, কিন্তু ওনার অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। ইমিডিয়েটলি অনেক রক্ত দিতে হবে, তা না হলে কিচ্ছু বলা যাচ্ছে না। রানী, মিমি, তোমাদের শিলা দিদির সাথে তো তোমাদের রক্তের গ্রুপের মিল থাকার কথা। তোমাদের মা আলাদা হলেও বাবা তো একজনই। তোমরা শিলা দিকে রক্ত দিয়ে বাঁচাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই কথাটা আমার মাথায় ছিল না। আমার মিমির আর শিলা দিদির ব্লাড গ্রুপ সেম। চল রানী, আজ আমরা আমাদের দিদিকে বাঁচাবই। যাই হয়ে যাক না কেন, শিলা দিদিকে আমরা আমাদের মাঝে ফিরিয়ে আনবই। হ্যাঁ, তোমরা দয়া করে আমার বউকে বাঁচাও। আমি কোনোদিন ওকে শান্তি দিতে পারিনি। নিজে না খেয়ে আমায় খাওয়াতো, তাই জন্যই ওর শরীরে রক্তের অনেক অভাব হয়েছে। তোমরা না বাঁচালেও বাঁচবে না। দয়া করে আমার দিদিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। আপনাদের যত টাকা লাগবে আমরা দেব। আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর রক্ত আমি আর আমার বোন দেব। এভাবেই রানী ও মিমি শিলাকে রক্ত দেয়। ধীরে ধীরে শিলা সুস্থ হয়ে ওঠে। বোন, তোরা আমাকে রক্ত দিয়েছিস। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। আজকে তোদের জন্য আমি আবার পৃথিবীর আলো দেখতে পেয়েছি। রানী ও মিমি তাদের বড় দিদির কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। দিদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা খুব ভুল করেছি তোমার সাথে। তোমার গায়ের কালো রঙের জন্য আমরা খুব ছোট করেছি তোমাকে। ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো এই ভুল করব না দিদি। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। না না বোন, তোরা তো আমার নিজের মানুষ। আমি তোদের কোনো কথাই খারাপ মনে করিনি। আমি জানতাম তোরা একদিন না একদিন নিজের ভুল বুঝতে পারবি। আজকের পর থেকে তোরা আর আমার সৎ বোন না। এভাবেই দুই ধনী বোন নিজেদের কালো বড় দিদির সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। তারা আর কখনোই শিলাকে গায়ের রঙের কারণে অপমান করে না।